নমস্কার বন্ধুরা, আবার ফিরে এলাম কেপি একাডেমি হাব ইউটিউব চ্যানেলে। আজ আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার যে নাটক আছে আগুন, বিজন ভট্টাচার্যের লেখা, সেই আগুন নাটক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো নাটকের নাম আগুন। কি নাট্যকারকে না বিজন ভট্টাচার্য। তো নাট্যকার হিসেবে বিজন ভট্টাচার্য তিনি ছিলেন গণনাট্য আন্দোলনের একজন পথিকৃৎ এবং আধুনিক একজন নাট্যকার। তার লেখা প্রথম আধুনিক গণনাট্য হচ্ছে কি না আগুন। এই আগুন নাটকটি 1943 খ্রিস্টাব্দে রচিত হয় এবং সেই সময়ের প্রেক্ষাপটেই এই নাটকটির বিষয়বস্তু রচনা করা হয়। এই নাটকটি ছিল কি এক প্রকার গণনাট্য। না, গণনাট্য কাকে বলা হয় স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে। তো গণনাট্য কোনটা না, যেই নাটকের মধ্য দিয়ে সাধারণ মানুষের কমন পিপলের কি করা হয় না তাদের জীবনের সমস্যা, দুঃখ, কোনোরকম প্রবলেম সেগুলো তুলে ধরা হয় এবং সেগুলোর বিরুদ্ধে তাদের কি ক্ষোভ বা মনোভাব ফুটিয়ে তোলা হয় এবং তাদের প্রতিবাদের সুরটাও কিন্তু এই গণনাট্যের মাধ্যমেই কি হয় প্রকাশিত হয়। আর একটা কথা, যেটা এক প্রকার নবনাট্য। নবনাট্য মানে কি না, যখন একদম সজ্জিত বা একদম সাজানো গোছানো যে নাটক হয় তার মাধ্যমে না স্টেজে হয়, সেই সমস্ত স্টেজের অতটা আড়ম্বনা থাকবে না, জাঁকজমকপূর্ণ কোনো পোশাক পরিচ্ছদ থাকবে না। খুব সিম্পলভাবে যখন কোনো নাটকের বিষয়বস্তু জনসাধারণের কাছে তুলে ধরা হয় বা সেই নাটকটা যখন সবার সামনে অভিনয় করা হয় তখন সেটাকে নবনাট্য বলা হয়। তো এটা এক প্রকার নবনাট্যও বলা যেতে পারে, কারণ এটা গণনাট্য তার সাথে সাথে এক প্রকার নবনাট্য, কারণ এখানে না কোনো সেরকম জাঁকজমকপূর্ণ পোশাক পরিচ্ছদ বা বিশাল ব্যাপার ছিল। তো খুব সাধারণভাবেই জনগণের কাছে প্রকাশ করা হয়েছিল সেই সময়ের বিভিন্ন সমস্যা, সাধারণ মানুষের সেগুলোই তুলে ধরা হয়েছিল। তো দেখো, বিজন ভট্টাচার্যের প্রথম নাটক হচ্ছে আগুন। এটা 1943 খ্রিস্টাব্দে রচিত হয়। আগুন নাটক অভিনয়ের মধ্য দিয়ে ভারতীয় গণনাট্যের পথ চলা শুরু হয়। তার মানে ভারতীয় গণনাট্যের পথ চলা শুরু হয়েছিল এই আগুন নাটকের মধ্য দিয়েই। আধুনিক যুগের নাট্যকার বলা হয় বিজন ভট্টাচার্যকে, আর গণনাট্য আন্দোলনের পথিকৃৎ হিসেবেও তাকে কিন্তু বলা হয়। এই আগুন নাটকটি এটা একটি এক অঙ্ক বিশিষ্ট নাটক, এই জন্য একাঙ্ক বিশিষ্ট নাটক বলা হয় এবং এই নাটকের 5টি দৃশ্য আছে। কটা দৃশ্য আছে মোট? 5টি দৃশ্য আছে। তো আগে আমরা জেনে নেব যে আগুন নাটকের প্রেক্ষাপটটা কি, কোন প্রেক্ষাপটে এই নাটকটা লেখা হয়েছিল। না, আমরা সালটা বলছি 1943। 1943 মানে কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। তো তার একটা প্রভাব গোটা বিশ্ব জুড়ে যেমন পড়েছে, কিন্তু সেই প্রভাব থেকে কিন্তু ভারতবর্ষও ব্যতিক্রম ছিল না। গোটা দেশ জুড়ে একটা কি চরম খাদ্যাভাব, দুর্ভিক্ষের পরিবেশ সৃষ্টি হয়েছিল। তো আমরা কি দুর্ভিক্ষ মানে কি জানি, যে অনাবৃষ্টি বা অধিক বন্যার ফলে যখন কি হয় ফসল হয় না বা নষ্ট হয়ে যায়, মোরগ লাগার ফলেও হতে পারে, সেটা প্রাকৃতিক কারণ। এই কারণে কি হয়, যখন অনাবৃষ্টি বা এই বন্যার ফলে যখন ফসল নষ্ট হয়ে যায় তখন কিন্তু দুর্ভিক্ষের সৃষ্টি হয়। ঠিক একইভাবে এই প্রাকৃতিক দুর্ভিক্ষের সাথে সাথে এই সময় এক প্রকার কৃত্রিম দুর্ভিক্ষ দেখা দেয়। ঠিক আছে, কীরকম কৃত্রিম দুর্ভিক্ষ মানে কি না, কিছু সমাজের মালিক শ্রেণীর লোক যারা সমাজের এই পরিস্থিতিতে কি হয় 1943 সালে যখন ইংরেজ শাসিত ভারতবর্ষ, সেই ইংরেজ শাসিত ভারতবর্ষে কি না যে সমস্ত চোরা ব্যবসায়ী বা জমিদার বা উচ্চমানের মালিক, তারা কিভাবে একটা কৃত্রিম কি সংকট তৈরি করেছে, কি না জিনিসপত্রের দামকে অধিক হারে বাড়িয়ে দেওয়া হয়েছে। কিভাবে না, তারা নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস যেমন চাল, সেটাকে কি তারা গুদামবন্দি করে রেখেছে, যার ফলে যখন সমস্ত বাজারে চাল শেষ হয়ে গেছে সেই চালগুলোকে সেই পরিস্থিতিতে তারা প্রচুর পরিমাণ দামে বিক্রি করছে। আমরা জানি যখন দুর্ভিক্ষ হয় স্বাভাবিকভাবেই কি হয় না, সরকার লঙ্গরখানা খোলে, মানে সরকারি তরফ থেকে রিলিফ দেওয়া হয়। কিন্তু এই সময় 1943 সালে ইংরেজ সরকার কিন্তু কোনো রকম কোনো রিলিফ দেননি। তিনি কি করেছিলেন না, কিছু মালিক পক্ষের হাতে কিছু কম দামি চাল তুলে দেওয়া হয়েছিল অনেক, যেটা সাধারণ বা বড় লোকেদেরকে যারা অফিসে কাজ করে বা সাধারণ দিনমজুর তাদের হাতে তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু সেই সমস্ত মালিকরা
তারা কিন্তু চোরা ব্যবসা করে। কিভাবে না, এই জিনিসপত্রগুলোকে গুদামবন্দি করে পরবর্তীকালে তারা অধিক দামে বিক্রি করতে থাকে। তো আমরা এই আগুন নাটকে দেখতে পাবো যে সমাজের এই পরিস্থিতিতে কি হয়েছে না, রেশন দোকান থেকে অধিক পরিমাণ টাকা দিয়ে লাইন দিয়ে একসাথে সমস্ত ধর্মের লোকেরা তারা কি করছে না, তারা দুমুঠো চালের জন্য, মানে কিছু পরিমাণ চাল, হয়তো 1 কেজি, 1 কেজি তো অনেক বেশি বললাম, 250 কি 300 কি 350 পরিমাণ চাল দেওয়া হচ্ছে, যেটা একটা পরিবারের পক্ষে চলা খুব কি না অসম্ভব ব্যাপার। তো সেই পরিমাণ চালের জন্য ভোর থেকে সবাই লাইন দিয়ে দাঁড়াচ্ছে, সমস্ত বর্ণের লোকেরা, এবং সেখানে সিভিক গার্ড মানে একজন পুলিশ অফিসার, সে কি করছে, তাদের উপর বিভিন্ন রকমভাবে তাদের অপমান করছে, তাদের লাইনে দাঁড়ানো নিয়ে কাউকে চড় থাপ্পড়, এই সমস্ত সিচুয়েশন তৈরি হচ্ছে। তো এই পরিস্থিতিতে সেই সমস্ত বিভিন্ন ধর্মের লোকেরা কিভাবে একত্রিত হয়ে প্রতিবাদ জানিয়েছে, তাদের পেটের যে খিদের যে জ্বালা, সেই আগুনের কথাই এখানে কিন্তু বলা হয়েছে আগুন নাটকের মধ্য দিয়ে। তো আমরা এবারে আগুন নাটকের সমস্ত দৃশ্যগুলো এক এক করে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম দৃশ্য, 5টা দৃশ্য আমরা এক এক করে কি করব, আলোচনা করব একদম লাইন ধরে ধরে। তো তোমরা ভালো করে শোনো। যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে এই নাটক নিয়ে, সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো চলো শুরু করা যাক আগুন নাটক। দেখো নাটকের প্রথম দৃশ্য, দেখো কি বলেছে, যে কোনো একটি নাটক শুরু হওয়ার আগে সেই নাটকে স্টেজটা, মানে যেই স্টেজে নাটকটা মানে অভিনীত হবে, সেই নাটকের পরিবেশটা কেমন হবে সেটা আগে নাটকের আগে বলে দেওয়া হয়। তো সেই প্রথমে সেটাই বলা হয়েছে প্রথম দৃশ্যে। দেখো কি না, প্রত্যুষকাল মানে সকাল বলাটা ভুল হবে, একটু মানে ভোরের সময় কি ধরে নাও, বা সকাল হচ্ছে ভোর কাটিয়ে এরকম সময়, প্রত্যুষকাল, অস্পষ্ট আলোয় কিছুই ভালো করে ঠাহর করা যাচ্ছে না। মানে যেহেতু ভোরবেলায় কি হয়, মানে যখন হালকা সকাল আসছে তখন কি হয়, ভালোভাবে কিন্তু পরিষ্কারভাবে সব কিছু দেখা যায় না, কারণ আলো তখন অস্পষ্ট থাকে, কম থাকে। সাংসারিক টুকিটাকি জিনিসপত্রগুলো দেখাচ্ছে আবছা আবছা, মানে একটা সংসারের দৃশ্য দেখাচ্ছে, যেখানে সংসারের যে জিনিসপত্র মানে যা সমস্ত আসবাবপত্র থাকে সেগুলো আবছা আবছা দেখাচ্ছে। অপরিচ্ছন্ন পরিবেশের মাঝখানে দেখা যায় একটা মেটে জ্বালা। অপরিচ্ছন্ন পরিবেশ মানে যেই বাড়িটার কথা বলা হচ্ছে সেই বাড়িটা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, সেখানে একটা দেখা যাচ্ছে মেটে জ্বালা, মানে জল রাখার একটা পাত্র। তারই গা ঘেঁষে একটা বাঁশের আলনার উপর দেখা যায় ঝুলন্ত 2-1খানা নোংরা কাপড়। কি দেখা যাচ্ছে, যে যে জ্বালাটা আছে তার ঠিক পাশেই একটা কি আছে না, একটা আলনা আছে। আলনা মানে যার উপর আমরা কি করি না, জামা কাপড় এগুলো তুলে রাখি, সেই আলনার উপর ঝুলছে কি না, ঝুলন্ত মানে ঝুলছে 2-1খানা নোংরা কাপড়টা পরিষ্কার, তার মানে বোঝাই যাচ্ছে যে ফ্যামিলিটার কথা বলেছে তাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। ঠিক আছে, একটা ছেঁড়া চট আর একখানা পুরানো ছেঁড়া কাঁথা। একটা চট জানো চট কি, তো সেই চট ঝুলছে, আর একটা কাঁথা মানে বিভিন্ন রকম কাপড় দিয়ে সেলাই করে করে যেই কাঁথা তৈরি করা হয় সেটাকেই কাঁথা বলে, মানে কাঁথা সেরকম ধরনের একটা পুরাতন কাঁথা, নতুনও নয়, সেটাও ঝুলছে ওই আলনার উপর। তারপরে দেখো মেঝের ওপর 3 লোক কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়ে ঘুমোচ্ছে। তাহলে মেঝের ওপর কতজন লোক ঘুমোচ্ছে না, 3জন লোক ঘুমাচ্ছে, 3জন। ঠিক আছে, খুব অস্পষ্ট নীল আলোয় স্টেজের এক পাশে এদেরকে দেখা যাচ্ছে। তাহলে আলোটা কেমন না, তাহলে আলোটা হচ্ছে নীল কিন্তু অস্পষ্ট আলো, কারণ ওই যে ভোরের পরিবেশটাকে দেখানোর বা বোঝানোর জন্যই নীল আলোটাকে অস্পষ্ট করা হয়েছে। নাট্যকার সেরকমভাবেই এটা আমাদের সামনে উপস্থাপন করেছেন। তারপরে দেখো একটা মোরগ ডেকে উঠলো, স্বাভাবিকভাবেই সকাল হলে মোরগ ডাকে, সেটা তারই ইঙ্গিত। একজন একটু নড়ে চড়ে পাশ ফিরলো, তার মানে একজন ঘুমিয়েছিল বা শুয়েছিল, সে একটু নড়ে চড়ে উঠলো, মুরগির ডাকটা শোনে। ঘুমের ঘোরে কে যেন আপন মনেই বিড়বিড় করে উঠে চুপ করে গেল। আমরা জানি যে ঘুমের ঘোরে বা স্বপ্ন দেখতে দেখতে আমরা বিড়বিড় করে কিছু বলি, তারপরে আবার চুপ হয়ে যায়, এরকমই কিছু একটা কেউ বলে উঠলো। মোরগটা আবার ডেকে উঠলো, যেই মোরগটা ডেকেছিল, যেন মোরগ বারবার ডাকে, আবার ডেকে উঠেছে। একটু চুপচাপ, মোরগটা ডাকার পর একটু চুপ হয়ে গেছে। দূরের গাঁয়ের আজানের শব্দও কানে ভেসে আসছে। তাহলে দূরের একটা গ্রাম আছে, যেই গ্রামে আজান মানে কি, ভোরের কি করা হয়, যখন নামাজ হয় তার আগে আজান দেওয়া হয়।
তাহলে এই আজান দেওয়ার শব্দ মানে বুঝতে পারছি এই গ্রামের পাশেই নিশ্চয়ই কোনো মুসলিম পাড়া আছে, সেখানেরই আজান দিচ্ছে, সেই শব্দটা কানে আসছে। একটা কাক ডানা ঝাপটে ডেকে উঠলো, একটা কাক সে ডানা ঝাপটে ডেকে উঠেছে। আবার একটু চুপচাপ, আবার পরিবেশটা একটু চুপচাপ হয়ে গেল। মোরগটা আবার ডেকে উঠলো, মোরগটা আবার 3বার মোরগ ডাকলো। তার মানে, কারণ জানো মোরগ প্রায়ই ডাকে ভোরবেলা, সকাল যখন হয় ভোর কাটিয়ে। একটু পরে একটা হাই তোলার শব্দ কানে এলো। হাই আমি জানি না, ঘুম ভাঙলে একটু হাই তোলে না, এরকম করে হাই ভাঙে না, সেরকম টাইপের হাই ভাঙার একটা আসলো শব্দ। মনে হলো কে যেন আর মোড়াও ভাঙছে, আর মোড়া মানে গা ভাঙা, ঘুম থেকে বললে এরকম করে না, এরকম টাইপের একটা ব্যাপার আসছে। ঠিক আছে, তো দেখো পুরুষ মানে একজন পুরুষ, তার নাম দেওয়া নেই, সে অভিনয়ে ঢুকছে। সেই পুরুষ কি করছে, প্রথমেই হাই তুলছে, হায় আর মোড়া ভাঙলো, আবার সেই গা ভাঙলো। তখন তারপরে বলছে ইস এইবার উঠতেই হয়, মানে এইবার উঠতেই হবে, ইস মানে অনেক লেট হয়ে গেছে, এবার উঠতেই হয়। আর শুয়ে থাকলেই ওদিকেই আবার সব গোলমাল হয়ে যাবে না, যদি এবারে শুয়ে থাকি এরপরেও ওইদিকে সব গোলমাল হয়ে যাবে। ওইদিকে মানে কি, ওই যেখানে রেশন দোকান, ওই কৃত্রিম পরিস্থিতিতে যেখানে চাল পাওয়া যাচ্ছে না, ওই দুমুঠো চালের জন্য সবাই লাইন দিচ্ছে, সেই জায়গার কথাই এখানে বলা হয়েছে, ওদিকে দেরি হয়ে যাবে না। তো বুঝতে পারছো আঞ্চলিক ভাষা, সেই জন্য কথার টান আছে। বুঝিছ তো ঠেলাটা, মণিচাঁদ কাল দেরিতে যাইয়ে একদম সেই নাইনির পিছনে। তাহলে কি বলছে, বুঝিত তো ঠেলাটা, মানে ঝামেলা কি জানো তো, মণিচাঁদ আগের দিন একটু দেরি করে গেছে, যাওয়ার ফলে কি হচ্ছে, সে একবারে নাইনের মানে লাইনের যে লাইন দেওয়া হচ্ছে, সেই লাইনের একদম পেছনে চলে গেছে। ঠিক আছে, তার মানে কি চাল নাও পেতে পারে, এই যে বলছে। তারপর দেখো কি বলছে, ওদিকে চাল পাতি সেই বেলা 12টা মানে 12টা, সেই চাল পেতে পেতে বেলা 12টা বেজে যাবে। তারপরে বলছে তাতেও আবার কথা আছে, চাল পাবা কি পাবা না, মানে চাল পাবো কি পাবো না সেটা নিয়েও ডাউট আছে, সন্দেহ আছে, হয়তো পেলেই না। কুরনের মা তো দেখলাম কাল শুধু হাতে ফিরে এলো। কুরনের মা কাল কি হয়েছে, শুধু হাতে ফিরে এসেছে, ওটা দেখেছে এই পুরুষ। একটা বিড়ি ধরাই লোকটা শুয়ে জানো, একটা স্বাভাবিক অভ্যাস অনেক মানুষেরই হয় যে ঘুম থেকে ওঠার পরেও বিড়ি খেতে হবে। সে স্বাভাবিকভাবে সেই নেশার বশবর্তী হয়ে লোকটা একটা কি ধরলো, বিড়ি ধরালো। অস্পষ্ট আলোয় বিড়ির আগুনের আনাগোনা বেশ সুস্পষ্ট। তো জানো আমরা বিড়ি খেলে তার আগুনটা অনেক বেশি অ্যাক্টিভ হয়, ঝোরালো হয়। তো ওই অস্পষ্ট আলোর মধ্যে ওই বিড়ির আলোটা কিন্তু খুব স্পষ্ট দেখা গেল। তারপরে দেখো ওই লোকটি কি করছে, কাউকে ডাকছে, এই নেত্য, বলি চিৎপাত হয়ে ঘুমোচ্ছিস যে বড় আরামে। নেত্য একজনের নাম, তার মানে ওর ছেলের নাম হচ্ছে নেত্য, মানে সন্তান ওর। তো সে কি না চিৎপাত হয়ে ঘুমোচ্ছে, একদম ঠ্যাং ফ্যাং চিরিয়ে হয়তো ঘুমোচ্ছে, আরামে একদম পাহাড় ছড়িয়ে। ঠিক আছে, এদিকে ফর্সা হয়ে আলো, খেয়াল আছে তো। কি বলছে, ফর্সা মানে এদিকে সকাল হয়ে আসলো, সেটার তোর খেয়াল আছে। উঠে পড়। উঠতে বলছে, জানো স্বাভাবিকভাবে আমাদের কি হয় যে যখন আমরা ঘুম থেকে ওঠে বাবা কিংবা মা, তখন তার সন্তানদের কিন্তু ইজিলি তারা ডেকে দেয় আগেই। তো সেই হিসেবেই তার বাবা তার সন্তানকে ডাকছে। আবার কেন না, দুর্ভিক্ষের পরিস্থিতি, চাল না পেলে পেটে খাবার জুটবে না, সেই জন্যই আরো ডাকছে। বলছে চাল আজ আর পাতি হবে না, দেখিস খেন। বলছে তাহলে যদি না তাড়াতাড়ি উঠিস, তাহলে কিন্তু আজকে আর চাল পেতে হবে না, এটা দেখে নিস। আবার একটু চুপচাপ, মানে ওইটা বলার পর সে একটু চুপচাপ হয়ে গেছে পুরুষটা। লোকটা পাশ ফিরে শুয়ে বিড়ি টানে, সে আবার কি বিড়ি টানতে থাকলো। হঠাৎ উঠে বসে গা ঝেড়ে, না মানে উঠে বসে গাটা ঝেড়েছে, ঝাড়ার পর না, এই রকমভাবে সময় নষ্ট করলেই হয়েছে আর কি। মানে এইরকমভাবে যদি সময় নষ্ট করে তাহলে সব গেল, কোনো লাইন দেওয়া হবে না, চাল পাওয়া হবে না। পাশের ঘুমন্ত স্ত্রীলোকটির গায়ে ঠেলা, মানে পাশে একজন স্ত্রীলোক ছিল, মানে স্বাভাবিকভাবেই তার স্ত্রী ছিল, তার ওয়াইফ ছিল, তাকে কি করলো, ঠেলা দিল। কি বলছে, হ্যাঁ দো ও নেত্তর মা, হ্যাঁ দো মানে হ্যাঁ গো ও নেত্তর মা। ঠিক আছে, এটা বলা হচ্ছে ওট এই বেলা, বলছে এবার ওট এই বেলা, অনেক সকাল হয়ে গেছে, এবারে ওট, আর কত ঘুমোবি কদিনই, মানে আর ঘুমোবি বল দেখে। কলমি শাক, দাঁতন, কাঠি আর কলা টলা যা কিছু রাখছিস খপ করে গোছায় নে।
তাহলে কি কি জিনিস, সেটা খুব ইম্পর্টেন্ট। দেখো এখান থেকে এটা কিছু জিনিস বোঝা যাচ্ছে। কলমি শাক, দাঁতন, দাঁতন মানে জানো, দাঁতন কাঠি মানে যেটা দিয়ে দাঁত মাজা হয়, নিমডালা টাইপের বিভিন্ন রকম গাছের ডালা দিয়ে যেগুলো দিয়ে দাঁত মাজে। আর কলা টলা মানে কিছু কলা। তার মানে এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে এই ফ্যামিলিটি বা এই পরিবারটি, যার কথা এখন নাট্যকার বিজন ভট্টাচার্য বলছেন, এই পরিবার একটা সবজি বিক্রি করা পরিবার, যাদের পেশা হচ্ছে সবজি বিক্রি করা। তো সেইগুলোকে সেজন্য তাড়াতাড়ি করে গুছিয়ে নেওয়ার কথা বলছে তার স্বামী তার স্ত্রীকে। ওইগুলো বিক্রি করে শেষ পরে তো নাইনি গো চাল কিনবি, নাইনি গিয়ে চাল কিনবি। তার মানে কি, ওইগুলো বিক্রি করে যে টাকা হবে সেই টাকা দিয়ে কি লাইনে দাঁড়িয়ে তারা চাল কিনবে, চাল কিনলে তবে তারা খেতে পাবে। ঠিক আছে, কারণ শুধু তো আর সবজি খেয়ে থাকা যায় না, চাল ভাত খেতে হবে, চাল না হলে ভাত হবে না। যত সকালে যাবি ততই ভালো, যত মানে যত সকালে যাবে ততই ভালো, কারণ তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি পাবে, লাইনের প্রথমে দাঁড়াতে পারবে। নে উঠে পড় আর দেরি করিস নে কই, যে উঠে পড় আর দেরি করিস না। উঠলি, নে হেন লে ওঠ এবার, তো থাক শুয়ে তোরা আমি চললাম। যখন দেখছে বারবার ডাকছে কেউ উঠছে না, তখন বলছে ঠিক আছে তোরা শুয়ে থাক আমি চললাম। রেগে মেগে একটু একটু মানে বিরক্ত হয়ে, বারবার ডাকলে যখন না কেউ উঠে, স্বাভাবিকভাবে আমরাও বিরক্ত হয়ে যাই, তখন বলছে যে ঠিক আছে অসুবিধা নেই, উঠছিস না তো চল আমি চললাম। গামছাখানা বার দুয়েক ঝেড়ে, গামছা ছিল একটা সেটাকে দুবার ঝাড়লো, হ্যাঁ, কাঁধের ওপর ফেলে দিয়ে ব্যস্তভাবে মানে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে। একটু পরেই উঠে বসে নেত্তর মা। তার একটু পরেই মানে ও চলে গেছে, বর ডেকে চলে গেছে, এবার দেখছে উঠতে হবে তাকেও। এবারে নেত্তর মা উঠে, মানে নেত্য মানে ওই যে ভদ্রলোক বা পুরুষ মানুষ গেলেন, ওনার স্ত্রী নেত্তর মা মানে নেত্য। স্বাভাবিকভাবে জানো আগেকার দিনে কি করা হতো, কোনো বাড়ির বউকে তার ছেলের বা সন্তানের নামেই ডাকতে হতো, তেমনি হিসেবেই বলা হয়েছে সেখানে। নেত্তর গায়ে ঠেলা মেরে বলে, নেত্তর গায়ে একটু ঠেলা দিল মা। নেত্তর মা বলছে, কি বলছে, নিতাই, নিতু, ও বাবা নেত্য। তাহলে দেখো নেত্তর এখানে দুটো নাম আরও পাওয়া গেল, কি না, নিতাই আর নিতু। ঠিক আছে, নে উঠে পড় বাবা এই বেলা। এবার এই বেলা মানে এই সময়, এখন এবার উঠে পড়, আর ঘুমোতে হবে না। একটা মোরগ ডেকে উঠল দূরে, একটা কুকুর ডাকছে শোনা যায়। তাহলে দেখো এখানে দুটো কথা বলা হয়েছে, দুটো উপমা এক জায়গায় কি করেছেন লেখক, দুটো পরিস্থিতিকে এক জায়গায় এখানে তিনি সেট করেছেন। কিভাবে না, মোরগ ডেকে উঠে পড়েছে, তার মানে কি যে সকাল হয়েছে, তার মানে এটা একটা সকাল শুভারম্ভের প্রতীক মোরগ ডাকাটা। ঠিক একইভাবে কুকুর ডাকছে শোনা যায়, তার মানে কি, কুকুর কখন ডাকে, যখন সে একটু অভুক্ত থাকে তখন ডাকে। তার মানে এখানে নাট্যকার একসাথে সকাল, তার সাথে সাথে যে অভুক্ত মানে তাড়াতাড়ি করে উঠতে হবে, জীবন যুদ্ধে যেতে হবে, কারণ নাহলে চাল পাওয়া যাবে, নাহলে সারাদিন অনাহারে যাবে, এই কুকুরটির অনাহারে ডাকার মধ্য দিয়ে নাট্যকার আমাদের এই বিষয়টাকে তুলে ধরেছেন। তারপরে দেখো নেত্য আর মোড়া ভেঙে উঠে বসে। নেত্য আবার কি, গাটাকে একটু ঝেড়ে উঠে বসে, কি হয়েছে কি সকালবেলায়, বলছি কি হয়েছে কি সকালবেলায়, আচ্ছা তাল হয়েছে রোজ সকালে, বলছি সেই প্রতিদিন একই কাণ্ড। আমরা বলি না ধর প্রতিদিন সকালে ডাকো মা, যখন মা আমাদের ডেকে দেয় না, ধর প্রতিদিন সকাল সকাল ডেকে দিচ্ছ, বেশ একটা তাল পেয়েছো না, একটু ঘুমানোর জো নেই, একটু ঘুমোবো তারও শান্তি নেই, কি এক লাইনের তাল হয়েছে, যে প্রতিদিন সেই এক লাইনের ব্যাপার, ধুর ভাল লাগে না, আর সেই লাইন লাইন লাইন। হ্যাঁ, তো লাইন মানে এখানে লাইন। হ্যাঁ, নেত্তর মা ঘুমোসক্ষণ বাবা, নেত্তর মা বলছে ঘুমোসক্ষণ বাবা, ঘুমোসক্ষণ মানে তুই পরে ঘুমোস, এখন অন্তত উঠে পর, দুপুরবেলা ঘুমোসক্ষণ। কখন ঘুমানোর কথা বলছে নেত্তর মা, না দুপুরবেলা তাকে আবার ঘুমানোর কথা বলছে। এখন চল নে উঠে পড় খপ করে, খপ করে মানে তাড়াতাড়ি উঠে পড়ার কথা বলছে। নেত্তর মা তাড়াতাড়ি ওর বাজারের সওদাগুলো একটা ঝুড়িতে গোটো করে আনে। তার মানে কি, নেত্তর মা তার ঝুড়িতে, যাতে করে সে সবজি বিক্রি করতে যায়, সেই সবজি ঝুড়িতে সমস্ত জিনিসগুলো গুড়িয়ে নিয়ে আসে। কলমি শাকগুলোর ওপর নেত্তর মা বার দুয়েক জলের ছিটে দিয়ে দেয়। তার মানে কি, স্বাভাবিকভাবে কেন দিচ্ছে, যদি কলমি শাকের ওপর একটু জলের ছিটে দেয়, শাকটা কি একটু তরতাজা হয়ে যাবে, টাটকা টাটকা মনে হবে, তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। কারণ আমরা জানি যে ঝিমানো শাক আমরা নেব না, একটু শাক যদি তরতাজা হয়, তাজা হয়, ফ্রেশ হয়, আমরা সেটা নিতে চাই, সেই জন্য জলের ছিটে দিয়ে দিল। তারপর ছেলেকে নিয়ে দ্রুত পদে বেরিয়ে পড়ে, কারণ তাড়াতাড়ি করে তারা কি করতে গেল, শাক সবজি বিক্রি করতে গেল। বিক্রি করা আসার পর তারা সেই যে টাকা পাবে, সেইটা দিয়ে লাইনে ওর বাবা দাঁড়াতে গেছে, সেটা দিয়ে ওরা কি করবে, চাল কিনে খাবে। এই গেল প্রথম দৃশ্য। তাহলে প্রথম দৃশ্য কি না, স্বাভাবিকভাবেই আমরা প্রথম দৃশ্যে দেখলাম যে এটা একটা সবজি
বিক্রেতা ফ্যামিলি, যেখানে 3জন ক্যারেক্টার পেলাম। একটা হচ্ছে পুরুষ মানে নেত্রর বাবা, আর হচ্ছে নেত্রর মা। এই 3জনকে নিয়ে তারা সকালে প্রথমে কেন তাড়াহুড়ো করছে না, তাদের তারা এখানেই যে তারা সকালে উঠে ওই লাইনে দাঁড়াবে রেশনে, যেখানে চাল দেওয়া হচ্ছে ওই একটি জায়গাতেই চাল পাওয়া যাচ্ছে, আর সেখানে দেরি করে লাইনে বা পেছনের দিকে লাইনে দাঁড়ালে কিন্তু চাল পাওয়া যাবে না। এই জন্য কি হয়েছে, তারা খুব সকাল সকাল কি করছে না লাইনে যাওয়ার জন্য তাগিদ দিচ্ছে। দেখো দ্বিতীয় দৃশ্যে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো আবার স্টেজের পরিবেশটা কেমন হবে নাট্যকার আমাদের বলেছেন। দেখো প্রথম দৃশ্যটা শেষ হতেই অস্পষ্ট নীল আলোর ফোকাসটা দ্বিতীয় দৃশ্যের ওপর এসে পড়লো। তাহলে অস্পষ্ট নীল আলোর ফোকাসটা এবার কোন দৃশ্যের ওপর পড়লো, দ্বিতীয় যে দৃশ্য সেখানে এসে পড়লো। একখানা চালাঘর, সামনে এক ফালি উঠোন। তাহলে একটা চালাঘর আছে, সামনে একটা উঠোন আছে। ঘরের চৌকঠের কাছে দাঁড়িয়ে একজন কৃষাণী। তাহলে বাড়ির যে চৌকট থাকে সেখানে দাঁড়িয়ে আছে একজন কৃষাণী কি, এটা একটা স্ত্রীলিঙ্গ অবশ্যই। কৃষকের বউকে বা স্ত্রীকে বলা হয় কৃষাণী, তিনি দাঁড়িয়ে আছেন। আর বাইরের খোলা জায়গাটায় দাঁড়িয়ে জৈন কৃষাণ। তার মানে একজন কৃষাণ মানে কৃষক, যে একটা পরিবার, একটা কৃষক সম্প্রদায়ের একটা লোকের কথা বলা হয়েছে, যার কোনো নির্দিষ্ট নাম দেননি নাট্যকার এখানে, তিনি একজন প্রতিনিধি। তো খালি গা, তার চেহারাটা কেমন না, মানে কেমন তার বর্ণনা দিচ্ছেন, তার খালি গা, হাঁটু পর্যন্ত কাপড় গোটানো, মানে এমনভাবে কাপড়টা পরেছে হাঁটু পর্যন্ত গোটানো আছে। আগেকার দিনের কৃষকরা যেমন পরতো, মাথায় গামছা ফেটা বাঁধা, মানে মাথায় গামছাকে ফেটি বেঁধে রেখেছে, মানে বাঁধি না এইভাবে ফেটি বেঁধে রেখেছে। যেহেতু চাষি বা মানুষ প্রচণ্ড ঘাম দেয়, সেজন্য ফেটি বেঁধে রাখলে ঘামটা পড়ে না, এই জন্য চাষিরা রোদ ফোদের হাত থেকে প্রবলেমের জন্য কি করে ফেটি বেঁধে রাখে। তো তারপরে দেখো হাতে কাস্তে দিয়ে পিঠ চুল করছে, মানে হাতে হয়তো ধান কাটতে যাবে, তারপর সেটা দিয়ে পিঠ চুল করছে, কুট করছে সেজন্য পিঠ চুল করছে। কৃষাণ কি বলছে দেখো, এই আর কটা দিন বউ বুঝলি, বলছে এই আর কটা দিন বউ বুঝলি, তারপর কোলে কষ্টে এই চৈতালির ফসলগুলো মাচায় তুলতে পারলি হয়, কিছুদিনের মতো নিশ্চিন্তি। কি বলিস, তার মানে কি বলছে যে আর কটা দিন, এই কদিনের মধ্যে যদি চৈত্র মাসের চৈত্র মাসে কি হয়, ধান কাটা হবে, সেই ফসলটা মাচায় তুলতে পারলেই তাদের খাওয়া দাওয়ার যে প্রবলেমটা সেটা আর আসবে না। এটা কিন্তু কৃষক বলছে, ঠিক আছে। ওমা তা কথা কইতি কি হচ্ছে তোর, মুখ পানে চাইয়ে শুধু দাঁড়িয়ে আছিস। ঈষৎ হেসে, তাহলে কি ঈষৎ হেসে বলছে তোর কথা বলতে কি এমন হচ্ছে, তার বউকে বলছে। কারণ দেখো খুব ভালো করেই জানা গেছে যে এই পরিস্থিতিতে অনাবৃষ্টি বা এই প্রাকৃতিক পরিবেশের দুর্যোগের জন্য ফসল হচ্ছে না, তো সেই জায়গায় ফসল মাঠ থেকে কিভাবে তুলবে, সেটা তো সমস্যা। যে জানে যে এই সমস্যার সমাধান হয়তো হবে না, তাই এই অসমাধানিক কথা শুনে বা একটা যে কথার মধ্যে কোনো ভিত্তি নেই এরকম কথা শুনে বউ কিছু বলছে না তার। ওরকম করে চাষ নিয়ে সকালবেলায় কাজ পণ্ড করিস নে বউ, এই করে দিলাম। মানে বউ যেহেতু রেগে এই কথাটা শুনছে যে কথাগুলোর কোনো ভিত্তি নেই, তো স্বাভাবিকভাবে বলছে এইভাবে চাস না বউ, আমার সকালবেলাটাকে পণ্ড নষ্ট করে দিস না, আমি রেগে যাবো আর কি। এটা বউকে বলছে। বউ দুলে ওঠে, এই চৈতালির ফসলটা মাচায় তুলবে না, থাক আর বলে কি হবে। তাহলে কি বলছে যে এই চৈত্র মাসের ফসলটা মাচায় তুলবে, বলে কি হবে, না থাক এসব বলা না বলাই ভালো। মনে মনে এ পর্যন্ত তো কত কিছু করবে বলে ঠিক করলাম, পারলাম কই এখন তোরই। বলছে আমি তো মনে মনে অনেক কিছু করব ঠিক করলাম, কিন্তু কোথায় আর করতে পারলাম, দেখি আর কটা দিন একটু কষ্ট কর। আর কিছুদিন একটু কষ্ট করতে বলছে তার বউকে। পেছন ফিরে একটু এগিয়ে গিয়ে আবার ঘুরে দাঁড়ায়, আর দেখ ঘুরে একটু চলে গেছে, গিয়ে আবার ঘুরে দাঁড়িয়ে বলছে আর দেখ একটু তাড়াতাড়ি ফিরিস। একটু তাড়াতাড়ি ফিরতে বলছে কাকে, তার বউকে। বউ যাচ্ছে, কোথায় যাচ্ছে তার বউ না, সেই লাইনে দাঁড়াতে যেখানে চাল পাওয়া যাচ্ছে। কি বলছে, মাঠের থেকে ফিরে এসে ধরে যেন প্রাণ আর তিষ্ঠুতি চায় না। দেখো মাঠ থেকে যখন অধিক পরিশ্রম করে কৃষক আসে, তখন তার কি স্বাভাবিকভাবে প্রচণ্ড খিদে পায়। আর বউ যেহেতু সেখানে চাল আনতে গেছে, তাহলে বউ চাল নিয়ে আসতে তারপরে ভাত রান্না হবে, সেই জন্য তার পেট আর সহ্য হয় না, প্রাণ আর তৃষ্ঠ হতে চায় না। তারপরে কি বলছে দেখো, তুই আসবি সেই দুটোই, তারপর রাঁধবি। তাহলে দুটোর সময় সে আসবে, তারপরে রাঁধবে, তারপরে খাবে। বুঝতে পারছো কতটা কষ্ট, যে তারপর খাবো, একটু তাড়াতাড়ি ফিরিস। কেষ্টর মার সঙ্গে সকাল সকাল গিয়ে নাইনির একেবারে পেরথমে দাঁড়াতে পারিস নে। বলছি কেষ্টর মায়ের সঙ্গে তুই সকাল সকাল গিয়ে
একবারে লাইনের পের থমে মানে প্রথমে দাঁড়াতে পারিস না, তার বউকে সে বলছে কৃষক। বাইরে একটা গরু হামলে উঠল। কৃষাণ গরুকে লক্ষ্য করে বলে, আরে রও যাই, মাঠে যাবার জন্য একেবারে পাগল হয়ে উঠেছে এর মধ্যে। দেখো স্বাভাবিকভাবে মানে জানো যে গরু আর কৃষক দুজনেই কিন্তু মাঠ ছাড়া চলে না তাদের। তো কৃষক দেরি করছে, সেই জন্য গরু যেমন ডেকে উঠছে সেও মাঠে যাবে। আবার এটাও হতে পারে তারও হয়তো সেরকম মানে মানে কি বলবো, পেটে খিদের ইঙ্গিতটাকেও এখানে নাট্যকার দিয়েছেন। বউয়ের প্রতি কি বলছে, তা ওই কথা বুঝলি, মানে যে বউকে বললো কেষ্টর মায়ের সঙ্গে তাড়াতাড়ি যেতে পারবি বা তাড়াতাড়ি যাবি, গিয়ে আজকে তাড়াতাড়ি ফিরবি, কারণ তবে তুই আসলে আমি খেতে পাবো, সেই জন্য বউকে বলছে বুঝলি। কেষ্টর মার সঙ্গে আগে ভাগে গিয়ে নাইনের একেবারে পেট থমে দাঁড়াবি, কেষ্টর মায়ের সঙ্গে একটু তাড়াতাড়ি করে গিয়ে একদম প্রথমে দাঁড়িয়ে যাবি। একটু হেসে ফের আবার ওই রকম তাকাচ্ছিস মুখ পানে, মানে বউকে একটু হেসে বলছিস ফের আবার আমার ভাবে ওইভাবে তাকাচ্ছিস, মানে জানি যে এইভাবে গেলেও হয়তো নাও পেতে পারে, সুতরাং তাড়াতাড়ি আসার কোনো প্রসঙ্গই নেই। কারণ লাইন কি হবে, সবাই তো সকাল সকাল তাড়াতাড়ি লাইনে যাচ্ছে, কে প্রথমে দাঁড়াবে, কতজন প্রথমে দাঁড়াবে, সেটাই সে মানে রেগে আছে, সেই জন্য ওর বউকে সামাল দেওয়ার জন্য একটু হেসে কথাটা বলছে। প্রস্থান, চলে গেল। তাহলে এই যে আমরা দ্বিতীয় দৃশ্য পড়লাম, এখানে দুটো ক্যারেক্টার পেলাম, একটা হচ্ছে কৃষক আর একটা হচ্ছে কৃষাণী। কৃষকই সমস্ত কিছু বলে গেছে, কারণ কৃষাণীর আগে গজগজ করছে, সে কোনো কথা বলেনি, তাই সে চুপচাপই কিন্তু ছিল। আর কৃষক তাকে তাড়াতাড়ি করে লাইনে দাঁড়িয়ে কেষ্টর মায়ের সঙ্গে গিয়ে চাল নিয়ে আসার কথা বলেছে, কারণ সে আসলে তবেই সে খেতে পারবে কৃষক। তৃতীয় দৃশ্য দেখো, দৃশ্যান্তর হতেই, আবার স্টেজের কথা বলছে দেখো, দৃশ্যান্তর হতেই মানে দৃশ্যটা শেষ হতেই নীল আলোর ফোকাসটা শট করে সরে সরে অন্য দৃশ্যের উপর পড়ে গেল। দূরের কলের ভোঁ শোনা যায়, একটা কলের আওয়াজ শোনা যাচ্ছে, কল কারখানার একটা ভোঁ আওয়াজ শোনা যাচ্ছে, মানে কারখানার আওয়াজ, কারখানা চলছে, যন্ত্রপাতি চলছে। আর এদিকে ছোট একটা বারান্দার উপরে উবু হয়ে বসে আছে সতীশ। সতীশ একটা ক্যারেক্টার পেলাম যে কি না, তার কি করেছে, বারান্দার উপর উবু হয়ে বসে আছে, উবু হয়ে বসে আছে কারখানার জৈনক শ্রমিক, তার মানে এও একজন শ্রমিক, কারখানার শ্রমিকের প্রতিনিধি, তাকেই এখানে লেখক এই নাট্যকার তুলে ধরেছেন। কাক ডাকছে সকালবেলা, সকালে কাক ডাকছে, ঘরের ভিতর ঘুমোচ্ছে সতীশের বউ মেয়ে, সতীশের বউ এবং মেয়ে তারা ঘুমোচ্ছে ঘরের ভিতর, তাদের দেখা যাচ্ছে না। সতীশ বারান্দার ওপর বসে আপন মনে বিড়ি টেনে চলেছে, আবার এসেই নেশাই করছে, নেশা আছে করছে, খালি গা, মাথার চুল উস্কো খুস্কো, মজবুত শরীর, স্বাভাবিক কারখানায় কাজ করে মানে যন্ত্র ঠেলে বা কাজ করে, শরীর একদম ফিট হয়ে গেছে। বিড়িটা শেষ করে ফেলে দিল তার সামনে, বিড়িটা খেয়েছে, খেয়ে সামনে ফেলে দিয়েছে। তারপর মাথার চুলের মধ্যে হাত গুঁজে বসলো, মাথার চুলের মধ্যে হাতটাকে এইভাবে গুঁজেছে, গুঁজে এভাবে মানে চিন্তা করছে, বসে আছে। একটু পরে ঘাড় বেঁকিয়ে মানে ঘাড়টাকে বেঁকিয়ে তার ঘুমন্ত মেয়েকে লক্ষ্য করে বলে ওঠে, মানে মাথায় হাত দিয়েছে, মাথাটা বেঁকিয়ে ঘুমন্ত মেয়েকে বলছে, সতীশ বলছে, আরে এ ফুলকি, ফুলকি উঠলি, মানে তার মেয়ের নাম ফুলকি, তাকে ওঠার কথা বলছে, ডাকছে। বাপরে ঘুম, মানে কি ঘুম রে, যেমনি মা তার তেমনি বেটি, মানে যেমন মা আর তেমন তার মেয়ে, এই কথাটা বলছে। কুম্ভকর্ণ আর বলে কাকে, মানে আমরা জানি যে কুম্ভকর্ণ মহাভারতে আমরা শুনেছি যে কুম্ভকর্ণ প্রচণ্ড ঘুমাতো, তো সেই হিসেবে ওকে বেশ কয়েক বছর ঘুমাতো, ওকে জাগাতে গেলে খুব চাপের ব্যাপার ছিল, তো এদেরকেও সেরকম কুম্ভকর্ণের সঙ্গে তুলনা করছে সতীশ। সেই সাঁঝের বেলায় শুয়েছিস বিছানায়, সাঁঝের বেলায় মানে সেই সন্ধেবেলায় শুয়েছে, তাড়াতাড়ি শুয়ে পড়েছে যেহেতু, একটু কেসে বলছে সেই সাঁঝের বেলা সেই সাঁঝের বেলা সন্ধেবেলায় শুয়েছিস বিছানায়, এখনও উঠছিস না। একটু পরে সতীশকে তার সহকর্মীকে ডাকে, সতীশ তার সহকর্মীকে ডাকে, সহকর্মী মানে তার সাথে যে কাজ করতে যায় তার কলিগ, তাকে ডাকছে, আরে জুরন, জুরন উঠেছিস, জুরন হচ্ছে তার সহকর্মীর নাম। বাইরে থেকে উত্তর আসে, আরে বল না বে, বুঝতেই পারছো বে মানে আঞ্চলিকভাবে মানুষ যেভাবে ডাকে, আরে বল না বে, হ্যাঁ তা কি যাচ্ছিস নাকি কাজে, যে কাজে কি যাচ্ছিস, সতীশ জিজ্ঞাসা করছে। জুনিয়র বলছে, আরে হ্যাঁ রে, তুই তুই কারখানায় যাচ্ছিস না, তখন সতীশকে ঘুরে এসে জিজ্ঞাসা করছে, হ্যাঁ আমি যাচ্ছি, তুই যাবি না। সতীশ বলছে, আরে কারখানায় যাব না তো যাবো কোন চুলোই, মানে যাওয়ার আর কোথায় আছে, কোন চুলোই যাব, কিন্তু এদিকে যে ভারী মুশকিলেই পড়লাম, বলছে এদিকে আমি খুব বড় মুশকিলে পড়েছি। জুনিয়র বলছে, মুশকিলটা, সে কি হলো, বলছে মানে মুশকিলটা আবার কি হয়েছে। সতীশ বলছে, আরে সে কি বলবো মুশকিলের কথা, তোর কি
একলা মানুষ, বলছে তোর আবার কি মুশকিলের কথা, তোকে কি বলবো, তুই তো একা মানুষ, বিয়ে থা করিসিস মানে মনে হচ্ছে এটুকু, একলা মানুষ মানে বিয়ে করেনি, খাচ্ছিস যাচ্ছিস ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছিস, খাচ্ছিস যাচ্ছিস নিজের খাবার নিজে ইজি বেড়াচ্ছে, 2-4 পয়সা বেশি দিয়ে হয়তো হোটেলেই খেয়ে নিলি, কিন্তু আমার যে সেটি হবার উপায় নেই, কারণ তার ফ্যামিলি আছে, বউ আছে, বাচ্চা আছে। জুরনের মতো তো একা হোটেলে কিছু পয়সা পেয়ে দিয়ে খেয়ে চলে আসবে, সেটা তো তার দ্বারা হয় না, কারণ তাকে তার ছেলে মেয়ের জন্য অন্য জোগাড় করতে হয়। সেজন্য সে বলছে জুরনকে, শালা একটা কথা বলছে গালাগালি পেরে একটু, মানে একটু ছোট কথা বলে, এই শালা এই চাল ডালের কি উপায় করি বলতো, করি রে বলতো, বল, হ্যাঁ বলতো, মানে কি বলছে যে এই চাল ডাল মানে যেটা লাইনে দিয়ে পাচ্ছে সেটার জন্য কি উপায় করা যায় বলতো, সে জুরনকে জিজ্ঞাসা করছে, কারণ চাল ডালের জন্য লাইন দিতে হবে, আর না পাওয়া গেলে খুব মুশকিল, খাওয়ার জুটবে না, সেজন্যই বলছে। জুরন, কেন রে, সে লাইনে দিচ্ছে না, বলছে লাইনে তো চাল দিচ্ছে। সতীশ বলছে, আরে দুধ তোর নিকুচি করলো, তোর লাইনের নিকুচি করেছে, লাইনে তো বরাবরই দিচ্ছে, কিন্তু সে আবার শুধু হাতে ফিরে আসতে হচ্ছে, মানে হিন্দি কিছুটা এখানটাই ইউজ করেছে, যে কিন্তু শুধু হাতে মানে ফিরেও আসতে হচ্ছে। কাল সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলকি আর ওর মা তো শুধু হাতে ফিরে এসেছে, ফুলকি আর ফুলকির মা কালকে সারা দিন লাইনে দাঁড়িয়েছিল, কিন্তু তারা কোনো রকম কিছু চাল পায়নি। রাত্রি এসে শেষে মিস্ত্রির কাছ থেকে পদেরেক চাল কর্জ নিয়ে এসে তো পিত্তি রক্ষে করি কি নিয়েছে না চাল কর্জ, পদেরেক মানে কি 1.5 পোয়া চাল, 1.5 পোয়া চাল, 1 পোয়া মানে কত 250, 1.5 পোয়া মানে তার 250-র হাফ করে সেটার সঙ্গে অ্যাড করলেই বুঝতে পারছো এরকম টাইপের হবে, সেই 1.5 পোয়া মানে 300 350-এর একটু বেশি হবে এরকম টাইপের। তো চাল কি করেছে নিয়ে এসছে না, কর্জ নিয়ে এসছে, ধার নিয়ে এসেছে, সেইটা দিয়েই পিত্তি মানে পিত্তি রক্ষা হলো, মানে পেট রক্ষা হলো, পেটের খিদে রক্ষা হলো। এখন সকালবেলায় তো আর পেটে আগুন লেগে গেছে, স্বাভাবিক, সেই সন্ধ্যেবেলা খেয়েছে, তারপরে সকাল হয়ে গেল এখনো কিছু খায়নি, মানে পেটে আগুন লেগে গেছে, অল্প খেয়েছে যেহেতু 1.5 পো চাল, মানে আর কতটা হবে 3 জনে খেলে। বলছে শালা খিদে পেটে লয়ে কি কাজে যেতে মন লাগে, বলছে পেটে যদি স্বাভাবিক, যদি পেটে খিদে থাকে কোনো কাজ করতে কি মন লাগে। যেমন হয়েছে শালা কোম্পানি 3 মাস হলো রোজই চাল ডাল দিচ্ছে, মানে কোম্পানির কথা ছিল যে প্রতি মাসে চাল ডাল বা টাকা পয়সা দেবে, কিন্তু কোম্পানি 3 মাস হলো কিছুই দিচ্ছে না, তাহলে তাদের চলবে কি করে। ওই যে বললাম যে কোম্পানির মালিকদেরকে বলা হয়েছিল তাদের শ্রমিকদের বা যারা কাজ করে তাদেরকে চাল ডাল দেওয়ার কথা কম টাকায়, কিন্তু তারা দেয়নি, তারা মানে কি কৃত্রিমভাবে চোরাবাজারি করে তারা সেগুলো গুদামবন্দি করে বেশি দামে বিক্রি করছে। শালা কি করতে ইচ্ছে করে বলতো, বলছে কি করবো বলতো শালা এই পরিস্থিতিতে, ঠিক আছে একটু ছোটোভাবেই বলছে। জুরন বলছে তুই বুঝি কোম্পানির ভরসা করে আছিস, তাহলেই সে হয়েছে। জুরন বলছে তুই কি কোম্পানির উপর ভরসা করে আছিস যে কোম্পানি তোকে চাল ডাল দেবে তারপরে তুই খাবি, তাহলেই হয়েছে। সতীশ বলছে কেন বলতো, এ তুই বলছিস কি কোম্পানির ভরসা করব না, দোকানের ভরসা করব না, সে গাঁটের পয়সার ভরসা করব না, তো কাকে ভরসা করব বল। বলছে নিজের কোম্পানি যেখানে কাজ করছি তাকে ভরসা করব না, দোকান যেখান থেকে কিনবো সেখান থেকে পাবো কিনা তার কোনো গ্যারান্টি নেই, নিজের গাঁটে পয়সা দিয়ে কিনছি সেখান থেকেও আমি চাল পাচ্ছি না, তাহলে কাকে আমি ভরসা করব। শালা কারবারে ঘেন্না ধরিয়ে দিলে, কারবারে মানে কাজ কম না, মানে কাজ করার প্রতি কোনো তার ইচ্ছেই নেই। হঠাৎ উত্তেজিত হয়ে এই ফুলকি, আরে নিকুচি করলো তোর ঘুমের, ফুলকি তুই উঠলি, নিকুচি করেছে তোদের ঘুমের, রেগে আছে একটু। বলি তোদের ঘুমের জন্য কি কারখানায় গেট খোলা থাকবে নাকি, মানে স্বাভাবিক কারখানা সকাল হয়েছে গেট খুলবে আবার বন্ধ হয়ে যাবে, তো অত লেট করলে তো কারখানা গেট খোলা থাকবে না, তোরা দেরি করছে সেজন্য ডাকছে। সেই কবে থেকে ডাকছি, মানে সেই কখন থেকে ডাকছি, কবে মানে মানে আমরা বলি না তোকে সেই কদিন ধরে ডাকছি, 2 দিন হয়ে গেল যেমন এমন ডাকছি, মানে বলে না লোকে সেরকম বলছে। বলছি কি আছে দে, দুটো খেয়ে বেরিয়ে পড়ি, যে দুটো কি খাবার আছে দে না, খেয়ে বেরিয়ে পড়ি, যে ঠেলতে হবে তো আবার ঘানি সারা দিন মানে সারা দিন ঘানি টানতে হবে, যন্ত্র আছে ঘানি তেল বের করার, সেই ঘানি টানতে হবে, এটা বলছে আর কি। ফুঁসে ওঠে ওর বউ ক্ষীরি, তাহলে সতীশের বইয়ের নাম কি পেলাম, ক্ষীরি, আর তার মেয়ের নাম ফুলকি। ক্ষীরি কেন প্রচুর রেগে উঠেছে, কেন ক্ষীরি কি বলছে দেখো, ঠেলতে হবে তো মেয়ে মানুষ কি করবে শুনি, তুমি ঘানি ঠেলবে তো আমি কি করবো, আমি মেয়ে মানুষ হয়ে নিজে হাতে করে আনলে তো
কাল 1.5 পো চাল কর্জ করে। তুমি তো নিজে হাতেই কাল 1.5 পোয়া চাল তুমি ধান নিয়ে এসেছিলে, তার ভেতর 1 পো চালের ভাত তো নিজেই খেলে। তাহলে দেখো 1.5 পোর মধ্যে 1 পো চাল, আমরা জানি তদানীন্তন দিন কি মানে প্রাচীন মানে আগেকার দিনের কি হতো যে সমাজে পুরুষদেরকেই সবসময় বেশি খাবার, বেশি মাছ, সমস্ত কিছু আগে দিত। তারপরে মা বা মহিলারা, বাড়ির বউয়েরা, তারা কিন্তু অবশিষ্ট অংশটা যেটা পড়ে থাকতো তাদের খাবার পর সেটা খেত। তারা মুখ ফুটে বলতোও না, তারা তাদের স্বামীকে কাজ করে আসছে বলে পুরো অংশটাই দিয়ে দিত বেশিরভাগটা। তো সেই দৃশ্যটা, কত করুণ দৃশ্য নাট্যকার আমাদের সামনে তুলে ধরেছেন। তারপরে দেখো কি বলছে, এখন সকালবেলায় তোমার পিন্ডি জোগাই কোত্থেকে বলো তো? খামোকা চেঁচাচ্ছে ভোরবেলা। পিন্ডি আমরা জানি যে হিন্দু শাস্ত্রে কেউ মারা গেলে তখন সেই কিছু খাবার পিন্ডি মানে খাওয়া হয়, সেটা কিছু অংশ যিনি মারা গেছেন তার জন্য রেখে দেওয়া হয়। তো সেই জন্য এখানে রেগে গিয়ে সেই খারাপ কথাটাই বলছে যে তোর জন্য আমি সকালবেলায় পিন্ডি কোথা থেকে জোগাবো, সব তো খাওয়া হয়ে গেছে, চাল তো নেই, খামাকা চেঁচাচ্ছ কেন ভোরবেলা? ভোরবেলা কেন চেঁচাচ্ছ? সতীশ বলছে, ও খামাকা চেঁচাচ্ছি দেখলি তুই? সতীশ রয়ে গেছে, আমি খামাকা চেঁচাচ্ছি, আমার পেটে খিদে পাচ্ছে, আমি খামাকা চেঁচাচ্ছি, এরকম বলছে। তোর খিরি আজকাল বড় ট্যাকটেকানি কথা হয়েছে। বলছে খিরি তোর আজকাল মানে তুই বউ হয়ে বড় রূপে এত বড় বড় ট্যাকটেকানি আজকাল কথা বলতে শিখে গেছিস। তো তোর সে মুখের সাজা কিন্তু আমি একদিন আচ্ছা করে দিয়ে দেবো। বলছি তুই এরকম আমার সাথে ট্যাকটেকানি কথা বলছিস, এর জন্য কিন্তু তুই সাজা পাবি, মানে মার খাবি একদিন আমার হাতে। খিরি উত্তেজিত হয়ে বলছে, কি বাকি রেখেছো? পরনে নেই কাপড়, পেটে নেই ভাত, বড় সুখেই রেখেছো। বলছে আমার পরনে কাপড় নেই ভালো, আমার পেটে ভালো করে তুমি ভাত দিতে পারছো না, মানে ভাত কাপড়ের দায়িত্ব তুমি নিচ্ছ না, বড় সুখেই রেখেছো আমাকে। আবার লম্বা চওড়া কথা, লজ্জা করে না? বউ বলছে যে এত লম্বা লম্বা কথা বলছো, তোমার লজ্জা করে না? পুরুষ মানুষ তোমাকে এই প্রথম দেখলাম, মানে তুমি যে এরকম পুরুষ মানুষ যে তার বউকে খেতে দিতে পারে, এরকম তোমাকেই আমি দেখলাম। দেখে এসো গে কেলোর বাবা, কেলোর মাকে কি হালে রেখেছে। কেলো তার মানে একটা পাশের বাড়ির হয়তো ছেলে, তার বাবা তার মানে তার বউকে খুব ভালো কাপড় টাপড় এইসব দিচ্ছে, সেইটা দেখেছে পাশের বউ, স্বাভাবিক দেখে তার হিংসে হয়। আর সে যেহেতু পাচ্ছে না সামান্য অন্ন বস্ত্র বাসস্থানটুকু তার স্বামীর কাছ থেকে, স্বাভাবিকভাবে সে রেগে গিয়ে বলবে, কারণ তার স্বামীর কথা কেন শুনতে যাবে। কি আমার পুরুষ মানুষ রে, মানে কি আমার তুমি এমন পুরুষ মানুষ যে আমাকে এটা দিতেই পারছো না। সতীশ বলছে, দেখ মুখ সামলে কথা বলিস খিরি, এই বলে দিলাম। বলছে মুখ সামলে কথা বলবি খিরি, বউকে বলছে, নইলে নইলে বলেই সঙ্গে সঙ্গে একটা ক্যাত করে লাত মেরে দিয়েছে বউকে। লাত, রেগে গেছে, লাত মেরে দিয়েছে। খিরি তখন আত্মনাদ করে বলছে, ওরে বাপরে গেলাম গে, মেরে ফেললো গো। ফুলকিও কেঁদে উঠে। তাহলে দেখো এমনভাবে মেরেছে, স্বাভাবিকভাবেই তার ওয়াইফ পড়ে গেছে, পড়ে যেতে কি হচ্ছে না, তার কষ্ট হচ্ছে, বলছে আমাকে মেরে ফেললে গো, আমাকে একদম মেরে ফেললো বলে ফুলকিও কি করলো, কেঁদে উঠেছে। ঠিক আছে, বলে সতীশ কি বলছে, তোর মুখের সাজা আমি আজ ভালো করে দিয়ে যাব হারামজাদি। তাহলে তার কি, বউকে গালাগালি দিচ্ছে সে, হারামজাদি বলছে। কি বলছে, তোর মুখের সাজা আমি আজ ভালো করে দিয়ে, মানে তোর মুখের যত চ্যাটাং চ্যাটাং কথা হয়েছে সেটা সাজা তোকে আজকে আমি দিয়ে যাব বলছে। কারণ আগেকার দিনে তোমরা জানো যে পুরুষরা যদি একবার রেগে যেত, মহিলাদের কোনো কিছু সেরকম থাকতো না, তাদের উপর যেমন খুশিভাবে তারা কি করতো, এমনিতেই পুরুষ রোজগার করছে, খেটে আনছে, তারা মনে করতো যে তারাই সমস্ত কিছু, সুতরাং মহিলা তো কাজে যেত না। তো স্বাভাবিকভাবেই তাদের উপর কিন্তু এইভাবেই রেগে গেলে পুরুষদের হাতে কিন্তু মহিলাদেরকে শোষিত হতে হতো। তো দেখো, কারণ সত্য কথাও বলা চলতো না, কারণ তাতে মনে করা হতো যে পুরুষের নাকি পুরুষত্বে আঘাত লাগতে পারে, এরকম আর কি। যদিও সেই পরিস্থিতিটা তো কিছু করার নেই, তার স্ত্রীরও কিছু করার নেই, স্বামীরও কিছু করার নেই, কিন্তু স্বামীর স্ত্রীর গায়ে হাত দেওয়াটা মোটেও উচিত হয়নি এই পরিস্থিতিতে। কারণ যে জায়গায় মানে চাল নেই, চাল কোথা থেকে পাবে, ভাত কোথায় পাবে, খাবার কোথা থেকে দেবে, সে তো নিজেও জানে বাস্তবটা, কিন্তু তাতেও কেন এত রাগ, এত কথাবার্তা? তাহলে বললে স্বাভাবিকভাবে বাড়ির বউ রেগে যাবেই, কারণ বাড়ির বউকে জিনিসপত্র এনে দিলে সে রান্না করে দেবে, না থাকলে কোথা থেকে করে দেবে। তারপরে দেখো মা মেয়ের সমবেত চিৎকার শোনা যেতে থাকে। মা এবং মেয়ে দুজনেই কি করছে, কাঁদছে। বলছে যা মর্গে যা, যা তোরা মর্গে যা। ছিটের হাফ শার্ট চাপিয়ে কাঁধের ওপর গামছা ফেলে সতীশের বেগে প্রস্থান। তাহলে কি, হাফ হাতায় একটা মানে টি শার্ট মানে জামা পরেছে, সেটা পরে টি শার্ট পরেছে, হাফ হাতা জামাই পরেছে, সেটাকে কাঁধের ওপর দিয়ে গামছাটাকে সতীশ সবেগে মানে রেগে গেছে, স্বাভাবিক, একটা বউকে মেরেছে, ঝামেলা হয়েছে, মাথা গরম হয়ে গেছে, সে অবস্থায় সে কি হয়েছে, বেরিয়ে চলে গেছে। তো বন্ধুরা, এই তিনটে দৃশ্যই আজকে আমরা আলোচনা করলাম। পরের দিন আমরা চতুর্থ এবং পঞ্চম দৃশ্য আলোচনা করব। ঠিক আছে, আজকে এইটুকুই থাকলো, নেক্সট দৃশ্য পরের দিন আলোচনা করা হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা।